নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের ৪৪ পর্ব, অন্তরা। এই হলো সদানন্দ চৌধুরীর অতীত। এই অতীত জীবন নিয়েই সেদিন নিজের কাহিনী লিখতে শুরু করেছিল সদানন্দ চৌধুরী। সদানন্দ জানত তার এই জীবন অকিঞ্চিৎকর। জীবনে সে নিজের জন্য কখনো কিছুই কামনা করেনি, শুধু কামনা করেছিল সকলের সৎ হোক, সকলের মঙ্গল হোক। সকলের সততা, সুখ আর মঙ্গলের মধ্যে দিয়েই সে নিজের জীবনের চরিতার্থতা খুঁজে পেতে চেয়েছিল। কোথায় সেই সুলতানপুর, কোথায় সেই নৈহাটি, আর কোথায় সেই কলকাতা, আর কোথায় এই চৌবেড়িয়া। এই চৌবেড়িয়ার গণ্ডগ্রামে অজ্ঞাতবাসের মধ্যেই একদিন সে নিজেকে বিলীন করে দিয়েছিল। ভেবেছিল নিজেকে অস্বীকার করে, নিজেকে বিলুপ্ত করেই সে নিজের হাত থেকে পরিত্রাণ পাবে। ঊর্ধ্বতন পূর্বপুরুষের সমস্ত পাপ পুণ্যের দায় থেকে সে নিষ্কৃতি পাবে। কিন্তু তবু মাঝে মাঝে তার সবকিছু মনে পড়ে যেত। মনে পড়ে যেত সেই কর্তাবাবুকে, সেই দুর্গা পিসিকে, মনে পড়ে যেত সেই প্রকাশ মামাকে, সেই বেহারি পাল, সেই কপিল পায়রাপোড়া, সেই মানিক ঘোষ, ফটিক প্রামাণিক আর কৈলাস গোমস্তা মশাইকে। অজ্ঞাতবাসে এলে তার মন কখনো পড়ে থাকত ধর্মশালার সেই পাঁড়েজির কাছে, আবার কখনো বউবাজারের সেই নিঃসঙ্গ বউটির কাছে, আর পড়ে থাকত নিখিলেশ আর নয়নতারার কাছে। মনে হতো সকলে ভালো থাকুক, সকলের মঙ্গল হোক, সকলের অভাব অনটন দূর হোক। নবাবগঞ্জের মানুষ এবার লেখাপড়া শিখে মানুষ হোক, ব্যাধি থেকে তাদের মুক্তি হোক, তাদের সব শোক তাপ দূর হোক। কতদিন হরিমোহরি জিজ্ঞেস করেছে, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাদের কথা বলেন মাস্টারবাবু? কাদের নাম করেন? তারা আপনার কে? সদানন্দ অবাক হয়ে যেত। বলতো, কেন, কাদের নাম করি? নয়নতারার নাম করেন আপনি। তার নয়নতারা কে? আপনার মা নাকি? সদানন্দ এ কথার কিছু উত্তর দিত না। হরিমোহরি বলতো, আবার ঘুমিয়ে ঘুমিয়ে গানও করেন আপনি। গান? হ্যাঁ, আপনার গলায় বেশ সুর আছে। হরু ঠাকুরের কবির গান কোথা থেকে শিখলেন? এককালে কবির দলে ছিলেন নাকি? সদানন্দ জিজ্ঞেস করত, কি গান গাই? হরিমোহরি হাসত, বলতো, ওই যে কি যেন গানটা, বলে সমস্ত গানটাই মুখস্থ বলে যেত। আগে যদি প্রাণসুখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত, কারো মুখে যদি শুনিতাম। সদানন্দ শুধরে দিত, বলতো, শ্যামের পীড়িত নয় মোহরি মশাই, কথাটা হচ্ছে টাকার পীড়িত। টাকার পীড়িত গরল মিশ্রিত, কারো মুখে যদি শুনিতাম। কেন, টাকার পীড়িত কেন? সদানন্দ বলতো, হ্যাঁ মোহরি মশাই, আমি যদি ও গান লিখতুম তো শ্যামের পীড়িত না লিখে টাকার পীড়িত লিখতুম। সংসারের সবাই টাকাকে যত ভালোবাসে আর কিছুকে তত ভালোবাসে না। পৃথিবীর মানুষের কাছে শুধু ওই একটা জিনিসই সত্যি, আর সবকিছু মিথ্যে। হরিমোহরি মাস্টারবাবুর কথা শুনে অবাক হয়ে যেত। সদানন্দ বলতো, কথাটা হয়তো খুব খারাপ শোনাবে, কিন্তু আমি ছোটবেলা থেকে কেবল ওই টাকার খেলাই দেখে এসেছি মোহরি মশাই। দেখে দেখে আমার টাকার ওপর ঘেন্না হয়ে গেছে। তা সে যেন হলো, কিন্তু ওরা কারা? ওই আর যাদের নাম করেন আপনি? আর কাদের নাম করি? সদানন্দর আবার সব মনে পড়ে যেত। মুখ চোখ কেমন গম্ভীর হয়ে যেত শোনবার সঙ্গে সঙ্গে। আবার ভুলে যাবার চেষ্টা করত, কিন্তু তবু কি ভোলা যায়? চৌবেড়িয়ার রসিক পালমশাই তাকে যে কি চোখে দেখেছিলেন কে জানে। তিনি বুঝেছিলেন এ মানুষটি ঠিক সাধারণ নয়। তার অতিথিশালায় কত লোক আসত যেত, সেখানে সদানন্দকেও তিনি তাদের সঙ্গে পরম আদরে রেখে দিয়েছিলেন। কিন্তু আদর বোধহয় সদানন্দর কপালে ছিল না। খাওয়া পড়ার কোনো বিলাসিতাই স্পর্শ করত না তাকে। স্কুল উঠে যাবার পরেও সদানন্দকে ছাড়তে চাইলেন না তিনি।
ছেলে ফকির পালকে বলে দিয়েছিলেন, মাস্টার যতদিন থাকতে চাইবে ততদিন ওকে তোমরা এখানে রেখে দেবে, বুঝলে? সত্যিই তো, কোথায় বা যাবে সদানন্দ? যাবার কোনো জায়গাও তো তার ছিল না। ভোরবেলা নদীতে গিয়ে স্নান করে আসার পর অন্য সকলের সঙ্গে তারও জলযোগের ব্যবস্থা থাকত। কোনোদিন সদানন্দ খেত, কোনোদিন বা খেত না। পৃথিবীতে কখন কোথায় কি ঘটছে তা চৌবেড়িয়াতে বসে জানাও যেত না। শুধু পূর্ব দিকে সূর্য উঠত আর পশ্চিম দিকে সূর্য ডুবত। ঠিক এই সময় সদানন্দ একদিন হরিমুহুরি মশাইকে বলেছিল, আমাকে একটা খাতা আর দোয়াত কলম দিতে পারেন মুহুরি মশাই? কেন, খাতা দোয়াত কলম কি করবেন? সদানন্দ বলেছিল, বসে তো আছি, তাই একটু আঁকিবুকি করতাম আর কি। মাস্টার বাবুর নামে সেই খাতা আর দোয়াত কলমের বন্দোবস্ত হয়ে গিয়েছিল। সদানন্দ সেই দিন থেকেই বসে বসে লিখতে আরম্ভ করেছিল। প্রথমেই আরম্ভ করেছিল এইভাবে, আমি অতি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কথা আজকালকার ক্ষমতালোভী মানুষেরা শুনিবে কিনা জানি না। ক্ষমতা পাইবার লোভে যখন আজকাল যে কোনো অন্যায় আচরণ করিতে প্রস্তুত, সেই সময় আমার মতো সাধারণ মানুষের কাহিনী শুনিবার লোক নাই জানিয়াও আমি আমার এই জীবনী লিখিতে বসিয়াছি। এই অবিশ্বাসীর যুগেও আমি বিশ্বাস করি পৃথিবীর কোথাও না কোথাও একজন বিশ্বাসী প্রাণ মানুষ আছে, যে মানুষ এখনো সততা এবং সত্যবাদিতাকে বিশ্বাস করে। বিশ্বাস করে ধর্মকে, বিশ্বাস করে ভালোবাসাকে এবং বিশ্বাস করে ঈশ্বরকে। এই তিন শক্তিকে যে বিশ্বাস করে না, তাহার জন্য এই কাহিনী নয়। তারা আমার এই কাহিনী না পড়িলেও আমি দুঃখ করিব না। ঈশ্বর যদি একজন যীশুখ্রিস্টের জন্য হাজার হাজার বছর অপেক্ষা করিতে পারেন, তাহা হইলে আমার মতো নগণ্য লোক একজন সৎ পাঠকের জন্য লক্ষ লক্ষ বছর অনায়াসেই অপেক্ষা করিতে পারিবে। এমনি আরম্ভ করে অনেক দূর এগিয়েছিল, আর তারপরেই এসে হাজির হয়েছিল এই হাজারি বেলিফ। কি অদ্ভুত এই লোকটা! কোর্ট কাছারির মানুষেরা বোধহয় এমনিই হয়। প্রকাশ মামাও একদিন তার সঙ্গ ছাড়তে চায়নি, পেছনে লেগেছিল আঠার মতো। অথচ প্রকাশ মামা তো কোর্টের বেলিফ ছিল না এর মতো। সদানন্দ জিজ্ঞেস করলে, কতদিন এই চাকরি করছেন আপনি? লোকটা বললে, তা কি মনে আছে মশাই, সেই ছোটবেলা থেকেই তো এ লাইনে আছি। এতকাল কত লোকের সর্বনাশ করেছি তারই কি ঠিক আছে? কত হাজার হাজার লোকের ভিটে মাটি চাঁচি করেছি, কত হাজার হাজার লোক সর্বশান্ত হয়েছে আমার জন্যে। হাজারি বেলিফকে দেখলে তাই তো সবাই শিউরে ওঠে। সদানন্দ জিজ্ঞেস করলে, কেন? তা শিউরে উঠবে না? কাছারির বেলিফ তো কখনো কারো ভালো করে না মশাই। আমার বাপ মা তো তাই জেনে শুনেই আমার নাম রেখেছিল হাজারি। এই যেমন আপনি তো বেশ এই চৌবেড়িয়ায় নিশ্চিন্তে খাচ্ছিলেন দাচ্ছিলেন, হঠাৎ শনির মতো হাজারি বেলিফ এসে আপনার কাছে হাজির হলো। হাজারি বেলিফ যাকে একবার ছুঁয়েছে তার আর কোনো কালে নিস্তার নেই। সদানন্দ বললে, তাহলে আমারও নিস্তার নেই? হাজারি বেলিফ বললে, নিস্তার থাকবে কি করে? ধর্মের কল বাতাসে নড়ে, তা তো জানেন। আপনি লুকিয়ে অধর্ম করবেন আর ভাবছেন হাজারি বেলিফের হাত থেকে নিস্তার পাবেন? তাহলে জজ ব্যারিস্টার, উকিল মুহুরি, কোর্ট কাচারি আছে কি করতে? তাদের পেট চলবে কি করে? তারা কি বসে বসে ঘাস কাটছে বলতে চান? এই যে আমাদের দেশের যত বড় বড় লোক দেখছেন, সবাই উকিল ব্যারিস্টার। মহাত্মা গান্ধী থেকে শুরু করে শিয়ার দাস, সুভাষ বোস, সবাই উকিল। উকিল মুহুরি না হলে কি দেশ চালানো যায়? দেশে যত লোক আছে তাদের সবাইকে একদিন না একদিন কোর্টে আসতেই হবে। তাদের হাত থেকে পালিয়ে আপনি যাবেন কোথায়? তারপর কথা থামিয়ে হঠাৎ বললে, কি মশাই, আর কতদূর নিয়ে যাবেন আমাকে? আর তো পাচ্ছি না। কিন্তু সদানন্দ সে কথার উত্তর দিলে না। হাজারি বেলিফের কথাগুলোই সে ভাবতে লাগলো। সকলকে কি তাহলে একদিন কোর্টে যেতে হবে? কোর্টে গিয়ে নিজের পাপ পুণ্যের জবাবদিহি করতে হবে? এতদিন তো বেশ ছিল সে। নিজের মনের অন্তঃস্থলে নিজের কৃতকর্মের প্রশান্তির মধ্যে একটা আত্মতৃপ্তির সন্তোষ নিয়ে অজ্ঞাতবাস করছিল। সে ভাবত নবাবগঞ্জের মানুষ এই 15 বছরে গ্রামে স্কুল কলেজে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তার তৈরি করে দেওয়া হাসপাতালে নবাবগঞ্জের মানুষরা অসুখে ওষুধ পাচ্ছে, সেবা পাচ্ছে। নয়নতারার সংসারে শান্তি এসেছে, সাচ্ছল্য এসেছে, তারা সুখী হয়েছে।
তার নিজের বলতে যথাসর্বস্ব যা ছিল সব কিছু দিয়ে সে সকলকে সুখী করতে পেরেছে, এর চেয়ে মহৎ কাজ আর কি থাকতে পারে? তবু কিনা তাকে বিচারালয়ে যেতে হবে? কি মশাই, আর কত দূর? কথা বলছেন না যে? সত্যি তো, একদিন তো সকলকেই বিচারশালায় গিয়ে বিচারকের মুখোমুখি দাঁড়াতে হয়। একদিন সকলকে সেই বিচারকের মুখোমুখি দাঁড়িয়ে বলতে হয়, মানব জন্ম পেয়ে আমি কি কি করেছি। কিন্তু সেখানকার জন্যেও তো সদানন্দর বক্তব্য আছে। সদানন্দ সেখানে গিয়ে বলবে, আমার সমস্ত অর্থ আমি সকলকে দান করে দিয়েছি। আমার নিজের কোনো লোভ, নিজের কোনো কামনাকে আমি প্রশ্রয় দিইনি। আমি এমন কোনো কাজ করিনি যা প্রকাশ্যে ঘোষণা করতে আমার লজ্জা হবে। আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ। হাজারি বেলিফ আবার বললে, আমি আর হাঁটতে পারছি না মশাই, আমি এইখানে বসে পড়লুম। জীবন প্রদক্ষিণ কি অত সোজা? একদিন যে যাত্রা তার অনাদিকাল থেকে শুরু হয়েছিল, আবার শুরু থেকে সেই জীবন পরিক্রমা করা কি আজ অত সোজা নাকি? শুরু থেকে আবার সে একই যন্ত্রণায় দগ্ধ হওয়া। হাজারি বেলিফ সত্যিই সেখানে বসে পড়ল। নৌকো থেকে নেমে সেই যে দুজনে হাঁটতে শুরু করেছিল, সে হাঁটা যেন তাদের আর শেষ হয় না। পথে অনেক গ্রাম পড়েছে, অনেক হাট, অনেক গঞ্জ অতিক্রম করে এসে তবে পড়বে বাস ডিপো। সেখান থেকে বাসে উঠে তবে যেতে হবে কলকাতায়, তারপর ভাগলপুর, ভাগলপুর থেকে ফিরে আবার কলকাতায়, তারপর সেই কলকাতা থেকে ট্রেনে উঠে তবে যেতে হবে নবাবগঞ্জ। সদানন্দ বললে, চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। প্রথমে সুলতানপুরে যাব, তারপর সেখান থেকে যাব নবাবগঞ্জ। হাজারি বেলিফ বললে, ও সব জায়গা দেখে আর কি করবেন মশাই? মিছিমিছি কষ্টই সার হবে। পুলিশ কি আর মিছে কথা বলতে গেছে আপনার নামে? মিছে কথা বলে তাদের লাভ কি? কিন্তু আপনি যে বলছেন আমি আমার বাবাকে খুন করেছি। হাজারি বেলিফ বললে, হ্যাঁ, আপনি নিজেই নিজের বাপকে খুন করেছেন, আর তবু বলছেন খুন করেছেন কিনা জানেন না। তাহলে 302 ধারা চার্জ হলো কেন আপনার নামে? পুলিশ কি মিথ্যে কথা বলছে? হঠাৎ হাজারি বেলিফ বললে, তার চেয়ে মশাই একটা কাজ করুন না, আমাকে গোটা 5 টাকা দিয়ে দিন না। কেন? আপনাকে 5 টাকা দিলে কি হবে? আমি কোর্টে গিয়ে রিপোর্ট দিয়ে দেব যে আসামিকে খুঁজে পেলুম না। সদানন্দ বললে, কিন্তু আপনি তো আমাকে খুঁজে পেয়েছেন। হাজারি বললে, খুঁজে পেলেও আমি গিয়ে বলবো খুঁজে পাইনি। এরকম তো আমরা হামেশাই করি। এরকম না করলে আমাদের পেট চলে? কি বলছেন আপনি? মাইনে তো পাই মাত্র 30 টাকা। এইসব উপরি পেয়েই তো আমাদের সংসার চলছে। নইলেই মাগ্গি গন্ডার বাজারে মেয়ের বিয়ে, লোকলৌকিকতা কি করে সবকিছু করছি। ঘুষ নিয়েই তো পেয়াদা পেশকারদের সংসার চলে। তা 5টা টাকা পেলে আপনিও বাঁচেন, আমিও বাঁচি। হাজারি যত না কাজ করে তার চেয়ে কথা বলে বেশি। আসামির খোঁজে একবার গেছে নবাবগঞ্জে, সেখান থেকে গেছে সুলতানপুরে, তারপর গেছে নৈহাটিতে, নৈহাটি থেকে কলকাতার ধর্মশালাতে। যেখানে যেখানে সদানন্দ চৌধুরীকে পাওয়ার সম্ভাবনা আছে সেখানেই সে গেছে। কোর্টের পেয়াদা, এইটাই তার কাজ, এই আসামিদের সমন ধরিয়ে দেওয়া। তার সঙ্গে কিছুই থাকে না বলতে গেলে। থাকবার মধ্যে থাকে শুধু একটা পুঁটলি, পুঁটলির মধ্যে থাকে একখানা ধুতি আর একখানা গামছা, আর থাকে দাড়ি কামাবার সাজ সরঞ্জাম। সাজ সরঞ্জাম মানে একখানা ধারালো খুর আর খুর শান দেওয়ার একটা পাথর, আর কিছু না। গাছতলা পেলে তো গাছতলা, আর নয়তো কোনো হাটের আটচালা। আর খাওয়া, কোর্টের পেয়াদাকে কে আর জামাই আদর করে খাওয়াবে? কোর্টের পেয়াদা কি কারো কাছে সুখের খবর দেয়? কোর্টের পেয়াদা মানেই তো ঝামেলা। সদানন্দ ভাবছিল যেতে যেতে, কি এমন সে করেছে? সংসারের সকলের সুখ, সকলের সমৃদ্ধি, সকলের শুভকামনাই তো সে চিরকাল করে এসেছে। সকলের শেষে যেদিন নৈহাটি থেকে চলে এসেছে সেদিন সে তো একেবারে যাকে বলে নিঃস্ব। নয়নতারাকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি বলে তার উপর যে অন্যায় সে করেছিল তার প্রায়শ্চিত্ত তো সে সেদিন করে এসেছে টাকা দিয়ে। শুধু একটা মাত্র কামনাই সে করেছিল সেদিন, যে নয়নতারা যেন সুখে থাকে। সেই জন্যই তো সে প্রথমেই লিখেছিল, এই অবিশ্বাসের যুগেও আমি বিশ্বাস করি পৃথিবীর কোথাও না কোথাও একজন বিশ্বাসী প্রাণ মানুষ আছে।
সে মানুষ এখনো সততা, সত্যবাদিতাকে বিশ্বাস করে ধর্মকে, বিশ্বাস করে ভালোবাসাকে, বিশ্বাস করে ঈশ্বরকে। নয়নতারার বাড়ি থেকে চলে আসার সময় ট্রেনে বসে তার ইষ্টদেবতার উদ্দেশ্যে সেই শ্লোকটা বারে বারে সে আবৃত্তি করেছিল। সর্বেহত্র সুখিনং সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখং আপ্লুয়াত। অর্থাৎ সকলে সুখী হোক, সকলে ব্যাধিমুক্ত হোক, সকলে শান্তি পাক, সকলের দুঃখ দূর হোক। এই একটি কামনাই তো সে সারা জীবন করে এসেছে। এই কামনার জন্যেই তো সে নিজের পিতা পিতামহের ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই কামনার জন্যেই তো সে মার মনে কষ্ট দিয়েছে। এই কামনার জন্যেই তো সে সমরজিৎ বাবুর মনে দুঃখ দিয়েছে। এই কামনার জন্যেই তো সে পৃথিবীর সমস্ত বিলাস বৈভব থেকে দূরে থেকেছে। নইলে বাস্তব জগতে কিসের অভাব ছিল তার? ইচ্ছে করলে সে তো ভোগের শিখরে বসে সমস্ত বিলাসের উপকরণের সাহায্যে ষোড়শ উপচারের নিজের বাহ্যিক ইন্দ্রিয়কে পরিতুষ্ট করতে পারত। তা না করে সে নবাবগঞ্জকে সোনার দেশে রূপান্তরিত করে দিয়েছে। সেখানে বিরাট কলেজ হয়েছে। মানুষের জীবনের সবচেয়ে বড় যে আশীর্বাদ, সেই জ্ঞানের আশীর্বাদ পাওয়ার পথ সে দেখিয়ে দিয়েছে। আজ নবাবগঞ্জের ছেলে মেয়েদের আর জল কাদা মারিয়ে 6 ক্রোশ দূরে পড়তে যেতে হয় না। নবাবগঞ্জ এখন স্বর্গে পরিণত হয়েছে। যে কাজ তার পিতা পিতামহের করার কথা, সদানন্দই সেই কাজ সমাধা করে দিয়ে এসেছে। সেখানে হাসপাতাল হয়েছে। সেই হাসপাতালে আজ শুধু নবাবগঞ্জ কেন, আশেপাশের সব গ্রামের লোকের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। নবাবগঞ্জের কোনো কপিল পায়রা পোড়াকে আর অভাব অনটনে গলায় দড়ি দিয়ে মরতে হবে না। মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকদেরও আর অর্থাভাবে পাগল হয়ে পথে ঘুরে বেড়াতে হবে না। এসব কাজ তো সদানন্দই করেছে। আর নয়নতারা সর্বনাশী বা সে কি এমন করেছে? হাজারি বেলিফ একটা গাছতলায় বসে তখন নিজের দাড়ি কামিয়ে নিচ্ছে। বেশ ধারালো খুঁটটা তার। একটা ছোট আয়নার ওপর নিজের মুখটার প্রতিবিম্বের দিকে এক দৃষ্টে চেয়ে চেয়ে আপন মনে দাড়ি কামিয়ে যাচ্ছে সে। সদানন্দ জিজ্ঞেস করলে, আচ্ছা হাজারিবাবু, নয়নতারার আমি কি সর্বনাশ করেছি? হাজারি বেলিফ বললে, তা আমি কি জানি মশাই? আমার সমন ধরিয়ে দেওয়ার কাজ। আমি আপনাকে সমন ধরিয়ে দিয়ে খালাস। আপনি নয়নতারার কি সর্বনাশ করেছেন তা আপনিই জানেন। পুলিশ যখন চালান লিখেছে তখন কি আর না জেনে শুনে লিখেছে? নয়নতারা তো আপনার বউয়ের নাম। সদানন্দ বললে, হ্যাঁ। হাজারি খুঁড় চালাতে চালাতে একটু থেমে গিয়ে বললে, তা আপনার বউ রইল সেখানে, আর আপনি বা চৌবেড়েতে একলা একলা পরের অন্নদাস হয়ে রয়েছেন কেন? বউয়ের সঙ্গে আপনার বনিবনাই বা হলো না কেন? কি করেছিল আপনার বউ? সদানন্দ বললে, সে তো অনেক কথা, সব কথা কি আর এইটুকু সময় বলা যায়? হাজারি বললে, তা আমাকে না বলুন, জেরার সময় হাকিমের সামনে তো সবই বলতে হবে। বউকে আপনি ত্যাগ করলেন কেন, এটা যদি হাকিম জিজ্ঞেস করেন এর জবাব কি দেবেন? তা বউ কি আপনার কালো কুচ্ছিত? সদানন্দ বললে, না। তাহলে নষ্ট? না, তাও নয়। খুব সুন্দর দেখতে, আর স্বভাব চরিত্রও তার খুব ভালো। দেখতেও সুন্দর আর স্বভাব চরিত্রও ভালো, তাহলে তাকে ছাড়লেন কেন মশাই? তাহলে তো আপনারই দোষ। তাহলে খেতে পড়তে পারছে না বলে হয়তো আপনার বউ খোরপোশের জন্য হাকিমের কাছে আর্জি পেশ করেছে। আপনি যখন অগ্নি সাক্ষী রেখে তাকে বিয়ে করেছেন তখন তাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব তো আপনারই। সদানন্দ বললে, না তা নয়, আমার বউ আবার আর একজনকে বিয়ে করেছে। আবার বিয়ে করেছে? কেন? সদানন্দ বললে, আমি তাকে নিয়ে ঘর করিনি বলে। হাজারি অবাক হয়ে গেল। বললে, তাই বলুন, বিয়ে করলেন আর ঘর করলেন না? সে বউ তো আর একটা বিয়ে করবেই। তা তারপর? বলে আবার এক মনে দাড়ি কামাতে লাগলো। দাড়ি কামানো থামিয়ে জিজ্ঞেস করলে, তারপর কি হলো? সদানন্দ বললে, তারপর তাদের খুব অভাব অনটন চলতে লাগলো। হাজারি বেলিফ জিজ্ঞেস করলে, কেন, তার বরটা কি করে? সদানন্দ বললে, একটা ছোটখাটো চাকরি করে। বউ চাকরি করে একটা অফিসে। তা উপরি কিছু আছে সে চাকরিতে, মানে ঘুষ টুস?
সদানন্দ বললে, তা জানি না। হাজারি বললে, ঘুষ না থাক ওভারটাইম? তাও জানি না, বোধহয় নেই। হাজারি বললে, ঘুষ কি ওভারটাইম একটা কিছু না থাকলে আজকাল ছোট চাকরিতে লোকে সংসার চালাবে কি করে? সদানন্দ অবাক হয়ে গেল। বললে, কেন, দুজনের চাকরিতেও সংসার চলবে না? হাজারি বললে, আপনি আছেন কোথায় মশাই? চাল ডালের দর কত জানেন? থাকেন তো পরের বাড়িতে, জিনিসপত্রের দামের হিসেব তো আর রাখতে হয় না আপনাকে। বলে দাঁড়িয়ে উঠল হাজারি। হাজারি বেলিপ কোটের পেয়াদাগিরি করে করে কেমন যেন ছটফটে স্বভাবের মানুষ হয়ে গেছে। কোথাও চুপ করে যেমন বসে থাকতেও জানে না, তেমনি আবার যেখানে সেখানে এক ফালি জায়গা পেলে ঘুমিয়ে পড়তেও পারে। ঘুম থেকে ধরফর করে হঠাৎ উঠে বসে। বলে, কি মশাই, আপনি পালিয়ে যাননি তো? আমি একটু ঘুমিয়ে পড়েছিলুম। সদানন্দ বলে, পালিয়ে আর যাব কোথায় হাজারি বাবু? হাজারি বেলিপ বললে, পালাবার জায়গার কি অভাব আছে মশাই? আমার কত আসামি পালিয়ে গেছে, তা আপনি পালিয়ে যাচ্ছেন নাই বা কেন বলুন তো? আমাকে 5টা টাকা দিলেই তো আপনি পালাতে পারেন। আমি হাকিমকে গিয়ে সোজা বলবো আপনাকে খুঁজে পাইনি। আজ 15 বছর তো এমনি করেই চালালুম, আরও না হয় কয়েক বছর চালাবো। আর তার বদলে আমাকে শুধু মাঝে মাঝে কিছু টাকা দিয়ে যাবেন, তাতে আমারও কিছু সুরাহা হবে, ব্যাস। সদানন্দ বললে, কিন্তু তাহলে তো পৃথিবীতে পাপীর শাস্তি হবে না, পৃথিবী যে পাপে একেবারে ভরে যাবে। হাজারি বেলিপ বললে, পাপ পুণ্যের কথা রেখে দিন, ওসব স্কুলের কেতাবে লেখা থাকে। সব পাপী যদি ধরাই পড়বে, তাহলে উকিল মুহুরি পেশকার কি খাবে শুনি? তাদেরও তো চলা চাই। আরে মশাই, সেই জন্যই তো আমাদের কোর্টে 80,000 মামলা এখনো ঝুলছে। 80,000? হাজারি বেলিপ বললে, হ্যাঁ, আসামিরা আমাদের কিছু কিছু করে দেয়, তাই আমরাও সমন ঝুলিয়ে রাখি। এই রকম যত ঝুলবে তত উকিল মুহুরি পেশকারদের পকেট ভরবে। পয়সালা হয়ে গেলে তো আমাদের লোকসান। তাই তো বলছি, আপনিও মশাই পালিয়ে যান। সদানন্দ বললে, না হাজারি বাবু, আমি পালাবো না। আমি যদি দেখি যে সত্যি পাপ করেছি, তো হাকিম আমাকে যে শাস্তি দিক, আমি তা মাথা পেতে নেব। হাজারি অবাক হয়ে গেল। বললে, সে কি, আপনি দোষ স্বীকার করবেন? আপনি হলফনামা করে বলবেন আপনি আপনার বাবাকে খুন করেছেন? হ্যাঁ, যদি সত্যি খুন করে থাকি তো তা বলবো। আপনি বলবেন যে আপনি আপনার বউকে খেতে পড়তে দেননি, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? তা সত্যি হলে তাও বলবো। আপনি বলবেন যে আপনার গাঁয়ের লোকেদের ভিটে মাটি চাঁটি করেছেন? সদানন্দ বললে, হ্যাঁ, তাও বলবো। যদি আমি সত্যিই দেখি যে পৃথিবীর একজন মানুষেরও আমি ক্ষতি করেছি, তো আমি তার জন্য ফাঁসি যেতেও তৈরি। কথাগুলো শুনে হাজারি বেলিফের চোখ দুটো গোল হয়ে গেল। বললে, আপনি মশাই দেখছি আসল শয়তান। আর মশাই, তা যদি বলেন তো সংসারে কে পাপী নয় বলুন? আমরা সবাই পাপী, সবাই আসামি। আপনি, আমি, আমাদের কোর্টের উকিল মুহুরি পেশকার হাকিম, কে আসামি নয়? সদানন্দ বুঝতে পারলে না। হাজারি আবার তাকে বলতে লাগলো, পৃথিবীর সবাই আসামি মশাই, সবাই আমরা আসামি। এই যে আমি তো কোর্টের বেলিফ, আমি কি আমার ডিউটি করি? আমি তো ঘুষ নিই। তা আমার কথা না হয় ছেড়ে দিন। আমাদের কোর্টের উকিল, মুক্তার, মুহুরি, পেশকার, এমনকি আমাদের কোর্টের হাকিম সাহেবরা, তারাও পর্যন্ত তাদের ডিউটি করে না। আর আপনার কথাই ধরুন না কেন, আপনিও তো একজনকে বিয়ে করেছিলেন। আপনি কি কখনো স্বামীর ডিউটি করেছিলেন? সংসারে মশাই কেউই নিজের ডিউটি করে না। আজকাল বাবা বাবার ডিউটি করে না, মা মার ডিউটি করে না, ছেলেও ছেলের ডিউটি করে না। ডিউটি করলে কি কেউ আসামি হয়? ডিউটি করি না বলেই তো আমরা সবাই আসামি। ডিউটি যদি সবাই করে, তো এ পৃথিবী তো তাহলে স্বর্গ হয়ে যেত। আমাদের কোর্টের উকিল মুহুরি পেশকার হাকিম কাউকে তাহলে আর করে খেতে হতো না। সদানন্দ বললে, না হাজারি বাবু, অন্য কেউ তার কর্তব্য করে কিনা আমি জানি না, আমি তা জানতেও চাই না। কিন্তু আমি সারা জীবন আমার যা যা কর্তব্য সব পালন করে এসেছি। বলছেন কি? তাহলে আপনি কি বলতে চান আপনি দেবতা? সদানন্দ বললে, না, তা কেন বলবো। আমি মানুষ, মানুষ হয়ে জন্মে মানুষের যা কর্তব্য তা করেছি। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, ন্যায়ের সমর্থন করেছি। যেখানে প্রতিবাদ করে ফল হয়নি সেখানে বিদ্রোহ করেছি। সারা জীবন তাই সকলে আমাকে পাগল বলেছে।
হাজারি বললে, তা হতে পারে, আপনি পাগলই বটে। আমি তো মশাই এই 30 বছর কোর্টের পেয়াদাগিরি করছি, এমন আসামি আমি জীবনে দেখিনি। হঠাৎ সদানন্দ বললে, এখানে নামুন, এই ভাগলপুর এসে গেছে। ট্রেন থামতেই সদানন্দ নামল। হাজারি বেলিফো পেছন পেছন নামল। ভাগলপুর স্টেশনে নেমে সুলতানপুরে যেতে হবে। সেই সুলতানপুর, চৌধুরী মশাই শেষ জীবনটা এই সুলতানপুরেই কাটিয়েছিলেন। এতদিন পরে আসা, এ যেন আশা নয়, আবির্ভাব সদানন্দ চৌধুরীর পুনরাবির্ভাব। সদানন্দ বললে, হাজারিবাবু, একটা কথা, এখানে কাউকে বলবেন না যে আমার নাম সদানন্দ চৌধুরী। বলবেন না যে আমি হরনারায়ণ চৌধুরীর বংশধর। হাজারি বললে, ঠিক আছে। বহুদিন আগে প্রকাশ মামাই তাকে সঙ্গে করে শেষ এখানে নিয়ে এসেছিল। তখনই মানুষগুলোকে চিনতে পেরেছিল সদানন্দ। সুলতানপুরের সবাই ছিল যেন এক একজন প্রকাশ মামা। সবাই যেন টাকা টাকা করে অস্থির। কারো মেয়ের বিয়ে, কারোর ছাদের টিন, কারোর খামারের বলদ। অভাব থাকলেও তাদের অভাব, অভাব না থাকলেও তাদের অভাব। টাকার গন্ধ পেলেই তারা ছেঁকে ধরবে। যতদিন চৌধুরী মশাই বেঁচে ছিল ততদিন তাকে ছেঁকে ধরেছে। তারপর যখন চৌধুরী মশাই মারা গেল তখন ছেঁকে ধরেছে প্রকাশ মামাকে। ভেবেছে প্রকাশ মামাই তার পিসে মশাইয়ের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। প্রতিদিন সকাল থেকে সবাই তার মোসাহেবি করেছে। কিন্তু যেদিন জানতে পারলে চৌধুরী মশাইয়ের ছেলেই সমস্ত টাকার উত্তরাধিকারী, সেই থেকে সদানন্দকেই তারা ছেঁকে ধরেছে টাকার জন্য। সুলতানপুরের নতুন মুখ দেখে সবাই কৌতূহলী হয়ে উঠল। কোথায় যাবেন আপনারা? সদানন্দ বললে, এখানে প্রকাশ রায় বলে একজন ছিলেন, তিনি আছেন। প্রকাশ রায়? আগে না, তিনি তো নেই। নেই মানে? তিনি এখানে থাকেন না আর? লোকটা বললে, আগে থাকতেন, সে অনেক কাল আগে, প্রায় 15 বছর আগে, কিন্তু তিনি তো মারা গেছেন। মারা গেছেন? কি করে মারা গেছেন? দেখতে দেখতে তখন চারদিক থেকে আরো অনেক বেকার লোক জুটে গেছে। তারাও কথা শুনছিল এতক্ষণ। তাদের মধ্যে একজন লোক বলে উঠল, সে অনেক কাণ্ড মশাই। প্রকাশ রায়ের এক ভাগ্নে ছিল, সেই ভাগ্নেটাই যত নষ্টের গোড়া। 1 নম্বরের শয়তান ছিল সে। সদানন্দ জিজ্ঞেস করলে, তার ভাগ্নে? কি নাম তার? লোকটা বললে, তার নাম সদানন্দ চৌধুরী। একেবারে বকাটে ছেলে যাকে বলে। সে তার নিজের বাপকে পর্যন্ত খুন করেছে, তা প্রকাশ রায় তো দূরের কথা। সদানন্দ বললে, সে কোথায় এখন? সকলেই বললে, কোথায় আর থাকবে সে, খুন করে গা ঢাকা দিয়েছে। সে তো আজ 15 বছর আগেকার কথা। পুলিশ তাকে অনেক ধরতে চেষ্টা করেছিল মশাই, কিন্তু সেই যে গা ঢাকা দিলে তারপর আর কেউ তার খোঁজ পায়নি। ছেলে হয়ে বাবাকে সে খুন করেছিল, এ কখনো সম্ভব? বুড়ো বুড়ো কয়েকজন লোক এসে দাঁড়িয়েছিল। তারা সবাই নাকি প্রত্যক্ষদর্শী। সকলেই সমর্থন করলে কথাগুলো। বললে, টাকা মশাই, টাকা। টাকা এমনই জিনিস মশাই, বাপের অনেক টাকা ছিল তো, বাপ না মরলে তো আর ছেলে সে টাকাগুলো হাতাতে পারে না। 8 লাখ টাকার লোভ কি ছাড়া সোজা? কলিযুগ মশাই, ঘোর কলিযুগ। রায় মশাই সকলকেই কথা দিয়েছিল যে টাকাটা পেলে সুলতানপুরের সকলকে কিছু কিছু দেবে, কিন্তু ওই যে সদানন্দ, ও এসেই সব ভণ্ডুল করে দিলে। কথাগুলো শুনতে শুনতে সদানন্দর মনে হলো সে যেন রূপকথা শুনছে। বললে, তাহলে প্রকাশ রায় ভালো লোক বলছেন? সবাই বললে, রায় মশাইয়ের তুল্য লোক হয় না মশাই, একেবারে দেব তুল্য লোক। অথচ ওই ভাগ্নের জন্য রায় মশাই একদিন কি না করেছে। নিজে পাত্রী পছন্দ করে তার বিয়ে দিয়েছে। সারা জীবন নিজের ছেলে মেয়ে বউ কাউকে দেখেনি, কেবল ওই ভাগ্নে কিসে মানুষ হয় সেই চেষ্টাই করেছে। কিন্তু সে ভাগ্নেটাও যে একটা আস্ত অপগণ্ড। নিজের বউটা পর্যন্ত তার অত্যাচারে বাপের বাড়ি চলে গেল। শেষে যখন শুনলে যে দাদামশাইয়ের সম্পত্তিও বাপের হাতে এসেছে, তখন আর থাকতে পারলে না। একদিন রাত্রিরে বাপ ঘুমোচ্ছিল, তখন বাপকে খুন করে। কিন্তু রায় মশাই দেখতে পেয়ে তাকে ধরে ফেললে। তারপরের ঘটনাও সবাই বলে গেল। এমন ভাবে বলে গেল যেন তারা সবাই ঘটনাটা নিজের চোখে দেখেছে। সে একেবারে নিখুঁত বর্ণনা সব। কেমন করে চৌধুরী মশাইয়ের অপঘাতে মৃত্যু হলো,
কেমন করে রায়মশাই পুলিশকে খবর দেবার জন্য থানায় গেল, সব বৃত্তান্ত বলতে লাগলো তারা। যারা আসল খুনি হয় তারা নাকি এমনি করেই গা ঢাকা দেয়। বাপের সব টাকা ছিল ব্যাংকে, সেই টাকাটা পর্যন্ত কালেক্টরিতে ঘুষ দিয়ে তুলে নিয়ে কলকাতায় পালিয়ে গিয়েছিল। এদিকে পুলিশও খুঁজছে তাকে, ওদিকে রায়মশাইও খুঁজছে। খুঁজতে খুঁজতে শেষকালে তাকে পাওয়া গেল কলকাতার এক ধর্মশালাতে। প্রকাশ রায় সদানন্দকে সামনে পেয়েই একেবারে চেপে ধরলে। বললে, তুই জামাইবাবুকে খুন করেছিস? সদানন্দ বললে, হ্যাঁ। প্রকাশ বললে, কেন খুন করতে গেলি? জামাইবাবু কি দোষ করেছিল? সদানন্দ বললে, বেশ করেছি, খুন করেছি। অমন বাপকে আগে খুন করলেই ভালো হতো। প্রকাশ বললে, কিন্তু হাজার হোক জামাইবাবু তো তোর নিজের বাপ, নিজের বাবাকে খুন করতে তোর একটুও হাত কাঁপলো না রে? তুই কি ভেবেছিস নরকেও তোর ঠাঁই হবে? তোর যে মহাপাতক হবে রে। সদানন্দ বললে, আমি স্বর্গ নরক মানি না। স্বর্গ নরক না মানিস, ভগবান তো মানিস। সদানন্দ বললে, না, ভগবানও মানি না। ভগবান বলে কেউ নেই, কিছু নেই। ওসব তোমাদের বানানো কথা, আজগুবি। তা কেন তুই জামাইবাবুকে খুন করলি তাই বল। সদানন্দ বললে, টাকার জন্যে। টাকাই তোর কাছে এত বড় হলো? এত টাকা তুই কি করবি? সদানন্দ বললে, লোকে টাকা পেলে যা করে আমিও তাই করব। আমি টাকা দিয়ে মদ খাবো, মেয়ে মানুষ রাখবো, ফুর্তি করব, ওড়াবো। প্রকাশ বললে, তা আমি গাঁয়ের লোককে বলেছি ওই টাকা দিয়ে গাঁয়ের লোকের দুঃখ ঘোচাবো, তাদের অভাব মেটাবো। সদানন্দ বললে, গাঁয়ের লোকেরা টাকার মর্ম কি বুঝবে? তারা তো ছোট লোক, তারা জীবনে কখনো এত টাকা দেখেছে যে তাদের টাকা দেবে তুমি? তখন প্রকাশ মামা বললে, তা আমি না হয় মামা হয়ে তোকে রেহাই দিলুম, কিন্তু পুলিশ পুলিশ তো তোর পেছনে লেগে আছে, তোর নামে হুলিয়াও বেরিয়েছে, তাদের হাত থেকে তুই পালাবি কি করে? সদানন্দ বললে, পুলিশকে আমি চিনি, ঘুষ দিলেই তাদের মুখ বন্ধ হয়ে যাবে। প্রকাশ বললে, কিন্তু আমি, আমার মুখ বন্ধ করবি কি করে? সদানন্দ বললে, তুমি যদি টাকা চাও তো তোমাকেও টাকা দিতে পারি। তুমি কত টাকা নেবে বলো? প্রকাশ বললে, তুই কি আমাকে এত নীচ মনে করিস? টাকা দিয়ে তুই আমার মুখ বন্ধ করতে চাস? সদানন্দ বললে, টাকা দিয়ে কার মুখ বন্ধ করা না যায় শুনি? তুমি তো কোন ছাড় মামা। কিন্তু প্রকাশ রায় তেমনি পাত্রই নয় যে টাকার বদলে মিথ্যে বলে চালাবে। তা যদি রায়মশাই চাইতো তবে জীবনে কোনোদিন তার টাকার অভাব থাকতো না। তার নিজের বউ ছেলে মেয়ের দিকে না তাকিয়ে যাকে সে প্রাণের চেয়ে ভালোবাসত, সেই ভাগ্নেই যখন তাকে টাকা দেখাতে লাগলেন তখন তার মনে বড় কষ্ট হলো মশাই। হায় রে টাকা, টাকা সংসারে এমনই জিনিস, নিজের বাপকে খুন করতেও যার বাধে না, সেই টাকার ওপরে রায়মশাইয়ের তখন ঘেন্না হয়ে গেল। সে তখন ভাবলে অমন ভাগ্নের মুখ সে আর দেখবে না বলে ধর্মশালা থেকে বেরিয়ে আসছে, পেছনে পেছনে সদানন্দ রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় এসে বললে, কোথায় যাচ্ছ? রায়মশাই বললে, কোথায় যাচ্ছি তা তোর শুনে দরকার কি? সদানন্দ বললে, আমি জানি তুমি পুলিশে খবর দিতে যাচ্ছ। রায়মশাই বললে, তোর ফাঁসি হলে তবে আমার শান্তি হয়। তুই টাকার জন্য তোর বাপকে খুন করেছিস, এরপর তোর মুখ দর্শন করাও পাপ। সদানন্দ বললে, বুঝেছি, তুমি থানায় যাচ্ছ। রায়মশাই বললে, তুই তোর বোঝা নিয়ে থাক, আমি তা নিয়ে তোর সঙ্গে তর্ক করতে চাই না। বলে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতেই সদানন্দ রায়মশাইকে এক ধাক্কা দিয়েছে। ধাক্কা খেয়ে রায়মশাই রাস্তার উপরেই পড়ে গিয়েছিল। সেখান থেকে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা চলন্ত লরি এসে তাকে একেবারে চেপটে দিয়েছে। যখন লোকজন জড়ো হলো তখন রায়মশাইয়ের শরীরে আর প্রাণের চিহ্নটুকু পর্যন্ত নেই, রক্তে একেবারে জায়গাটা ভেসে গিয়েছে। সমস্ত কাহিনীটা শুনে সদানন্দ কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। এমন করেই কি সমস্ত ঘটনাটাকে বিকৃত করতে হয়? এই কি পৃথিবী? পাশে হাজারি বেলি নিঃশব্দে সবকিছু শুনছিল। এতক্ষণে তার মুখে যেন হাসি ফুটল। জীবনে অনেক আঘাত সহ্য করেছে সদানন্দ। সে আঘাত যতটা এসেছে বাইরে থেকে, তার হাজার গুণ আঘাত এসেছে তার নিজের ভেতর থেকে।
এই ভেতরের আঘাতেই এতদিন বাইরের সমস্ত কিছুর প্রভাব থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। নিজের চারিদিকে আচ্ছাদন দিয়েই ভেবেছিল সে আত্মরক্ষা করবার সহজ পথটা আবিষ্কার করেছে। কিন্তু সেই আচ্ছাদনের কোনো অদৃশ্য ফুটো দিয়ে কবে যে সে একেবারে নিরাবরণ হয়ে গেছে তা সে টের পায়নি। তাহলে এই কি তার আসল স্বরূপ? আজকে সুলতানপুরের মানুষের কাছে এই কি তার সঠিক পরিচয়? হাজারি বেলিফ হঠাৎ বলে উঠল, আসুন মশাই, চলে আসুন। কিন্তু সদানন্দ সে কথা শুনলে না। জিজ্ঞেস করলে, এসব কথা আপনারা কোত্থেকে শুনেছেন? এসব কি সত্যি কথা? লোকটা বললে, এসব তো খবরের কাগজেই বেরিয়েছে মশাই, আপনারা পড়েননি? খবরের কাগজে কি মিথ্যে কথা ছাপা হয় বলতে চান? আসলে তো মশাই টাকার কাছে ছেলে, বাপ, মামা, ভাগ্নে কিচ্ছু নেই, তা তো জানেন। রাস্তায় চলতে চলতে সদানন্দর মনে হলো, কই সুলতানপুরের মানুষ একজনও তো কেউ তাকে বললে না চৌধুরী মশাইয়ের ছেলের মহৎ লক্ষ্য ছিল, চৌধুরী মশাইয়ের ছেলের ত্যাগের সাধনা ছিল, চৌধুরী মশাইয়ের ছেলের উদার প্রাণ ছিল। একজনও তো কেউ বললে না টাকা সে নিয়েছে পরকে আপন করার জন্যে। উত্তরাধিকার সূত্রে যে টাকা সে পেয়েছে সে টাকার এক কপর্দকও সে নিজের জীবন ধারণের জন্য গ্রহণ করেনি, তা তো কেউই বললে না। অথচ কত অবলীলায় প্রকাশ মামা এদের কাছে মহাপ্রাণ হয়ে উঠেছে। তার অজ্ঞাতবাসের এই 15 বছরের মধ্যে মিথ্যেটাই কি মুখে মুখে এমন সত্যে পরিণত হয়ে গেছে যে প্রতিবাদ করলেও তারা খবরের কাগজের দোহাই দেবে? কোথায় সেই চৌবেরিয়া আর কোথায় এই সুলতানপুর? এই সুলতানপুর থেকেই আবার নবাবগঞ্জ। সদানন্দকে যেন আবার নতুন করে তার সমস্ত কর্মের পুনর্বিচার করতে হচ্ছে। এতদিন তাহলে যা সে বিশ্বাস করে এসেছে তার সমস্তই কি তবে ভুল বিশ্বাস? তার সমস্ত পরিশ্রম কি তবে পণ্ডশ্রম? রেল বাজার থেকে নেমে আবার সেই 6 ক্রোশ পথ, কখন সুলতানপুর থেকে বেরিয়ে 40 ঘন্টা রাস্তা কাটিয়ে আবার ট্রেনে উঠে রেল বাজারে নেমেছিল, সেদিকে খেয়াল ছিল না সদানন্দর। তার মধ্যে হাজারি বেলিফ শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে দাড়ি কামিয়ে নিয়েছে, চান করেছে, আবার ট্রেনে উঠেছে, তারপর রেল বাজারে এসে নেমেছে। আর কত দূর মশাই, আমি যে আর পারছি নে। সদানন্দ বললে, এবার একবার যাব নবাবগঞ্জে। তা নবাবগঞ্জ হলেই শেষ তো? সদানন্দ বললে, না, নবাবগঞ্জটা দেখে একবার যাব নৈহাটিতে। নৈহাটিতে কেন? নৈহাটিতে আমার স্ত্রী আছে। হাজারি বেলিফ বললে, আপনার আবার স্ত্রী কোথায়? সে স্ত্রীকে তো আপনি ত্যাগ করেছেন। সদানন্দ বললে, হ্যাঁ, ত্যাগ করেছি বটে, কিন্তু আপনি যে বলছেন সেই স্ত্রী আমার বিরুদ্ধে নালিশ করেছে। আমি শুধু একবার নৈহাটিতে জানতে যাব সে কেন আমার বিরুদ্ধে নালিশ করেছে। আমার বিরুদ্ধে কি তার অভিযোগ? আমি তার কি ক্ষতি করেছি? হাজারি বেলিফ বললে, কিন্তু অন্যায় একটা কিছু করেছেন আপনি নিশ্চয়ই, নইলে কেউ কি কারো মিথ্যে মিথ্যে দোষ দেয়? আপনি তো দেখলেন সুলতানপুরের লোক কি বললে, সবাই তো বললে আপনি আপনার বাপকে খুন করেছেন। সদানন্দ বললে, হ্যাঁ, তা তো দেখলুম। তবে তবে কেন আপনার নামে সবাই মিথ্যে মিথ্যে বলতে যাবে বলুন? একজন বললে তবু না হয় একটা তার মানে ছিল, দেশ শুদ্ধ লোক আপনার নামে নালিশ করছে কেন? আপনি কি বলতে চান মশাই যে সবাই খারাপ আর একলা আপনিই ভালো? আপনি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির? আপনি মশাই আমাকে কি তেমন বোকা পেয়েছেন যে আপনি যা বললেন তাই আমি বিশ্বাস করব? সদানন্দ বললে, না হাজারি বাবু, তবু আমি নিজের চোখে একবার সবকিছু দেখতে চাই। আমাকে আর কিছু সময় দিন। শেষ বিচারের আগে আমি একবার দেখে যেতে চাই যে আমি যা করেছি তা ভুল করেছি না ঠিক করেছি। মুবারকপুরের কাছে আসতেই হঠাৎ সদানন্দ দেখলেন নবাবগঞ্জের দিক থেকে দলে দলে লোকজন পালিয়ে আসছে। সদানন্দদের দেখে তারা বললে, কোথায় যাচ্ছেন আপনারা? সদানন্দ বললে, নবাবগঞ্জে। লোকগুলো বললে, যাবেন না ওদিকে, যাবেন না মশাই, গুলি চলছে নবাবগঞ্জে। গুলি? গুলি চলছে কেন? আপনারা কারা? লোকগুলো বললে, আমরা ভেন্ডার, নবাবগঞ্জের হাটে সওদা করতে গিয়েছিলুম, এখন প্রাণ নিয়ে পালাচ্ছি। ওই দেখুন আগুন জ্বলছে, ধোঁয়া দেখতে পাচ্ছেন?
সদানন্দ দূর আকাশের দিকচক্রবালের দিকে চেয়ে দেখলে সেদিকটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। কেন, আগুন জ্বলছে কেন? সিআরপি পুলিশ গুলি চালিয়ে সব ঠান্ডা করে দিচ্ছে। কেন, কি হয়েছে ওখানে? ছেলেদের স্কুলে বোমা পড়েছে, তারা হরতাল করেছে, ছেলেরা পড়বে না। সদানন্দ চমকে উঠল। তারই দেওয়া টাকায় স্কুল হয়েছে, সেই স্কুলেই হরতাল হয়েছে নাকি? কেন, কিসের হরতাল? কিন্তু সদানন্দর কথার উত্তর দেবার তখন সময় নেই কারো। পেছনে আর একদল লোক বড় বড় ঝাঁকা নিয়ে আসছিল, তারাও পালাচ্ছে। উত্তরটা তারাই দিলে, বললে, হাসপাতাল, স্কুল, কলেজ সব পুড়ছে মশাই, সব পুড়ছে। হাসপাতালও পুড়ছে? তাহলে রুগীরা কি করছে, ডাক্তাররা? আরে মশাই, রুগীরা কি হাসপাতালে ওষুধ পায় নাকি যে হাসপাতালে রুগীরা থাকবে? ডাক্তাররা তো ওষুধ বিক্রি করে ফাঁক করে দিচ্ছে। নবাবগঞ্জের কেউ হাসপাতালে যায় না, ছেলে মেয়েরাও কেউ লেখাপড়া করে না নবাবগঞ্জে। সদানন্দের মুখটা গম্ভীর হয়ে গেল। জিজ্ঞেস করলে, তা এরকম হলো কেন বলতে পারো? লোকগুলো বললে, যত নষ্টের গোড়া নবাবগঞ্জের চৌধুরী মশাইয়ের ছেলে। সেই ছেলেই তো নবাবগঞ্জের এই সর্বনাশটা করে গেছে। আগে মশাই আমরা বেশ ছিল, এখানে আমাদের কোনো ঝঞ্ঝাট ছিল না। যেদিন থেকে স্কুল, কলেজ আর হাসপাতাল হয়েছে সেই দিন থেকেই এই উটকো ঝঞ্ঝাট শুরু হয়েছে। সেই চৌধুরী মশাইয়ের ছেলেই এখানকার সর্বনাশটা করে গেছে। তাদের কথা শেষ হবার আগেই দূর থেকে একটা বোমা ফাটার শব্দ হলো। লোকগুলো যদিও বা আরো কিছু বলতো, তখন আর বললে না, সোজা রেল বাজারের দিকে চলতে লাগলো। হাটবার, হাটের লোক সওদা করতে এসেছিল, সব যে যার দিকে ছিটকে পালাতে লাগলো। কিন্তু বোমা কেন? সদানন্দ সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে সে ধোঁয়ার দিকে চেয়ে দেখতে লাগলো। সত্যিই তো, বোমা কেন? হাজারি বেলিফ বললে, আমি মশাই ওদিকে আর যাব না, শেষকালে কি গুলি খেয়ে মরব নাকি? সদানন্দ বললে, কিন্তু আমার যে একবার দেখতে ইচ্ছে করছে, একবার গিয়ে দেখতুম স্কুল, কলেজ, হাসপাতাল করে দিয়ে দেশের লোকের কি ক্ষতিটা আমি করেছি। তা আপনি মশাই লোকের উপকার করতে গেলেনই বা কেন? আপনার কিসের মাথার দায় পড়েছিল? সদানন্দ বললে, উপকার করব না? পরোপকার করা তো মানুষের ধর্ম। হাজারি বেলিফ বললে, ইস, আপনার তো ফাঁসি হওয়া উচিত মশাই, আপনি করেছেন কি? কেন, ফাঁসি হওয়া উচিত কেন? ফাঁসি হবে না? পরের উপকার করতে গেলেন আপনি কি বলে? দেখুন তো, লোকগুলো বেশ ছিল, মাঝখান থেকে আপনি তাদের এই সর্বনাশটা করলেন। তারা আপনার কি ক্ষতি করেছিল যে তাদের আপনি স্কুল, কলেজ, হাসপাতাল করে দিলেন? হঠাৎ আবার বন্দুকের গুলির আওয়াজ শুনেই হাজারি বেলিফ একেবারে 10 হাত পিছিয়ে গেছে। বললে, না মশাই, আমি আর এগোচ্ছি না, আপনি ফিরে চলুন। সদানন্দ আর এগোলো না। সদানন্দও ফিরল। কিন্তু এরকম কেন হলো? স্কুল, কলেজ, হাসপাতাল করে দিয়ে সে নবাবগঞ্জের মানুষদের কি এমন ক্ষতি করেছে সেটা দেখতে তার বড় ইচ্ছা হচ্ছিল। কিন্তু হাজারি বেলিফ বললে, না মশাই, আপনার যদি দেখতে ইচ্ছেই হয় তো আপনি আমায় 5টা টাকা দিয়ে যেখানে ইচ্ছে চলে যান, আমি আপনার সঙ্গে যাচ্ছি নে। সদানন্দ আর কি করবে, সেও আবার উল্টো পথে রেল বাজারের দিকে চলতে লাগলো। নৈহাটি বাজারের শ্যাকরা মনোহর দত্ত নিজের দোকানে বসে তখন সোনার গয়না কেনা বেচা করছিল। হঠাৎ শোকেসের ওপর থেকে কে যেন একজন বুড়ো মানুষ তাকে লক্ষ্য করে একটা কথা জিজ্ঞেস করলে। হ্যাঁ মশাই, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। মনোহর দত্ত ভালো করে চেয়ে দেখলে সেদিকে। একজন বুড়ো মানুষ, মুখময় কাঁচা পাকা দাড়ি গোঁফ। তার পাশে আর একজন বুড়ো মানুষ, কিন্তু তার দাড়ি গোঁফ সদ্য কামানো। বলুন, কি বলবেন? আচ্ছা, বলতে পারেন এখানকার বোসপাড়ার নিখিলেশ ব্যানার্জি কোথায় গেছেন? নিখিলেশ ব্যানার্জি কলকাতার অফিসে চাকরি করতেন তো? সদানন্দ বললে, হ্যাঁ, তার বাড়ি থেকেই আমরা আসছি। সে বাড়িতে এখন দেখলুম কেউ নেই। তার স্ত্রী নয়নতারা ব্যানার্জি, তিনিও কলকাতার একটা অফিসে চাকরি করতেন। তাকেও বাড়িতে পেলাম না। অন্য ভাড়াটিরা রয়েছে, তারাও কিছু বলতে পারলে না। কোথায় গেছেন তারা? মনোহর দত্ত বললে, তারা তো অনেকদিন আগেই নৈহাটি ছেড়ে চলে গেছে। সে প্রায় 15 বছর আগেকার কথা।
তারা যখন কলকাতায় থাকে, থিয়েটার রোডে বিরাট বাড়ি করে উঠে গেছে। আপনারা কোথা থেকে আসছেন? সদানন্দ বললে, নবাবগঞ্জ বলে একটা গ্রাম থেকে। মনোহর দত্ত বললে, ও, তা তাদের অবস্থা এখন খুব ভালো হয়ে গেছে মশাই। এককালে তাদের খুবই দুরবস্থা ছিল। তারপর হঠাৎ একদিন কোথাকার লটারিতে 4-5 লাখ টাকা পেয়ে গেল, আর সঙ্গে সঙ্গে রাতারাতি অবস্থা পাল্টে গেল। লটারিতে টাকা পেয়েছিল? মনোহর দত্ত বললে, কপাল মশাই, সবই কপাল। শুনলুম এখানকার বাড়ি ছেড়ে দিয়ে কলকাতায় চলে গিয়েছে, সেখানে থিয়েটার রোডে নাকি একটা বাড়ি করেছে। সদানন্দ বললে, থিয়েটার রোডে? বাড়ির নম্বর কত? মনোহর বললে, তা জানি নে মশাই। থিয়েটার রোডে গিয়ে পাড়ার লোকদের জিজ্ঞেস করলেই টের পাবেন। বড় লোকদের বাড়ির ঠিকানা খুঁজতে কখনো অসুবিধে হয় না। তা বলে সদানন্দ আর সেখানে দাঁড়ালো না। আস্তে আস্তে আবার যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই আবার উল্টো দিকে চলতে লাগলো, আবার স্টেশনের দিকে। 15 বছর আগে একদিন এই নৈহাটিতে কতবার এসেছে সে। 15 বছর আগে একদিন এই রাস্তা দিয়েই সে এখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। নিজের যাবতীয় অর্থ, নিজের যাবতীয় শুভেচ্ছা সমস্ত নিঃশেষ করে উজাড় করে ঢেলে দিয়ে গিয়েছিল এইখানে, এই বোসপাড়ার বাড়িটার দুজন লোকের হাতে, তাদের সংসারের স্বাচ্ছল্য আর সমৃদ্ধি কামনা করে, তাদের পরস্পরের প্রীতি আর সৌহার্দ্য অটুট থাকার প্রার্থনা করে সে এই রাস্তা দিয়েই চলে গিয়েছিল। সদানন্দ কল্পনাও করেনি যে আবার তাকে একদিন এই নৈহাটিতে ফিরে আসতে হবে। শুধু নৈহাটি কেন, সুলতানপুর, নবাবগঞ্জ কোনো জায়গাতেই ফিরে আসবার পরিকল্পনা ছিল না তার। এই হাজারি বেলিফ না এলে হয়তো এখানে আর কখনো আসতেও না সে। কি হলো মশাই, আবার কোথায় যাচ্ছেন? পেছনে হাজারি বেলিফ হাঁপাতে হাঁপাতে আসছিল। সে আর হাঁটতে পারছিল না তখন। বললে, আপনার সঙ্গে বেরিয়ে তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। সদানন্দ বললে, আর বেশি দূর নয় হাজারিবাবু, আর একটা জায়গা দেখলেই আমার সব দেখা হয়ে যাবে। আমি জানতে চাই আমি দোষী না নির্দোষ। হাজারি বললে, আপনি তো দেখছি মহা আহাম্মক মানুষ। আমি 30 বছর ধরে অনেক সমন ধরিয়ে এসেছি, কিন্তু আপনার মতো এমন আসামি আমি বাপের জন্মেও দেখিনি। তার চেয়ে আমাকে 5টা টাকা দিয়ে দিন না মশাই, আমি মুক্তি পেয়ে যাই। আমার এই এত টানা হ্যাচড়া আর ভাল লাগছে না মশাই। কিন্তু সদানন্দর কানে যেন কথাটা ঢুকল না। থিয়েটার রোডে বাড়ি করেছে, ভালোই করেছে নয়নতারা। এখানে ভাড়াটে বাড়িতে থাকার চেয়ে কলকাতায় নিজস্ব বাড়ি করে ভালোই করেছে তারা। হয়তো আর নিখিলেশ বাবুকে চাকরি করতে হচ্ছে না, নয়নতারাকেও হয়তো আর চাকরি করতে হচ্ছে না টাকার জন্যে। হয়তো মনে মনে তারা সদানন্দর ওপর কৃতজ্ঞ। টাকা তো সে নিজে তাদের হাতে তুলে দেয়নি, একটা ব্যাগের মধ্যে চিঠির সঙ্গে চেকটা রেখে দিয়ে চলে এসেছিল। চেকটা পাওয়ার পর কি নিখিলেশবাবু চমকে উঠেছিল? মনে কি আনন্দ হয়েছিল টাকাগুলো পেয়ে? অতগুলো টাকা আচমকা পেয়ে মধ্যবিত্ত মানুষের আনন্দ হওয়াই তো উচিত। আর তাছাড়া ওদের সংসারের অশান্তির মূল কারণটাই তো ছিল টাকা। আর শুধু ওদের কেন, পৃথিবীর সমস্ত সংসারের অশান্তির মূলেই তো ওই টাকা। টাকার অভাব ছিল বলেই তো ওরা নয়নতারার বিয়ের সময়কার গয়নাগুলো ফিরিয়ে নিতে নবাবগঞ্জ পর্যন্ত গিয়েছিল। হয়তো ওদের মতো পৃথিবীর সমস্ত মানুষই টাকা চায়। আর নয়নতারার দোষ কি? কিংবা নিখিলেশ বাবুরই বা দোষ কোথায়? সেই কর্তাবাবুই কি টাকা চায়নি? যাদের বেশি আছে তারাও টাকা চায়, যাদের কিছু নেই তারাও টাকা চায়। হাজারি বেলিফ বললে, আবার এদিকে কোথায় যাচ্ছেন? সদানন্দ বললে, সেই যে থিয়েটার রোডে। হাজারি বেলিফ বললে, আপনার জন্যে তো আর পারা গেল না মশাই। এমন অদ্ভুত আসামি তো আমি দেখিনি। কোথায় চৌবেড়ে থেকে বেরিয়ে কাহা কাহা ঘুরলুম বলুন তো। সদানন্দ বললে, এই বাড়ি শেষ হাজারিবাবু, এরপরে আপনাকে আর ঘোরাবো না। হাজারি বেলিফ তখন আর চলতে পারে না। বললে, আর কেন মিছিমিছি আমাকে কষ্ট দিচ্ছেন? আপনারই যত দোষ মশাই, আপনিই তো যত গন্ডগোল বাঁধিয়েছেন। কেন? হাজারি বললে, আপনি তো কারোর সঙ্গে তাল দিয়ে চলতে পারলেন না। পৃথিবীর সবাই তো বেশ তালে তাল মিলিয়ে চলছে, তার সঙ্গে আপনিও তাল দিতে পারতেন। তাহলে আর এই আপনার নামে হুলিয়া বেরোতো না।
কলকাতার রাস্তায় তখন ভিড়ের বন্যা বয়ে চলেছে। সদানন্দ ভিড়ের পাশ কাটিয়ে কাটিয়ে এগিয়ে চলছিল। এতকাল পরে কলকাতায় ফিরে আসা, 15 বছর আগের ফেলে আসা সেই শহর। সদানন্দের চোখে শহরের এ চেহারা যেন নতুন মনে হলো। চিরকালের সেই উদার আকাশের তলায় এ শহরের মানুষগুলো যেন আরো রক্তহীন, আরো বিবর্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আকাশটাই বা এত ধূসর হলো কি করে? আগে তো এরকম ছিল না। চারিদিকে লজ্জাহীন দারিদ্র যেন হাঁ করে রয়েছে। কয়েকটা গোটা পরিবার রাস্তার যাত্রীদের করুণার ওপর আত্মসমর্পণ করে তাদের ঘর সংসার পেতে বসেছে। এরা কারা? কোত্থেকে এখানে এলো? সদানন্দ বললে, আপনার কাছে একটা টাকা হবে হাজারিবাবু? হাজারি বেলিপ চমকে লাফিয়ে উঠেছে। বললে, টাকা? হ্যাঁ, আমার কাছে আর টাকা নেই। ওদের কিছু দিতুম। দেখছেন না কিরকম অভাব ওদের। হাজারি বেলিফ বললে, আপনি রাখুন মশাই, আপনার নামে কোটের হুলিয়া ঝুলছে আর আপনি ওদের ভিক্ষে দেবেন? আপনাকে কে ভিক্ষে দেয় তার ঠিক নেই। এই জন্যই তো মশাই আপনারা তো হেনস্থা। সদানন্দ বললে, কিন্তু ওদের দেখে যে মায়া হচ্ছে বড়। মায়া? আপনার মায়া হচ্ছে? ওই দয়া মায়াই তো পাপ। ওই পাপ করেই তো আপনি গেলেন। সদানন্দ বললে, দয়া মায়া পাপ? আপনি বলছেন কি? দয়া মায়া ভালোবাসা স্নেহ মমতা পাপ? এ কথা কে বললে? হাজারি বেলিফ বললে, চলে আসুন চলে আসুন, এখানে দাঁড়াবেন না। দাঁড়ালেই সবাই পয়সা চাইবে। আজকাল সব মানুষ কেবল পয়সা পয়সা করে ভিখিরি হয়ে গেছে। সদানন্দ চারদিকে চেয়ে দেখলে 100 জোড়া হাত তাদের ঘিরে ধরেছে। সকলের মুখে চোখে কঙ্কালের ছাপ। হাজারি বেলিপ সদানন্দর হাত ধরে টানতে লাগলো। টেনে বাইরে নিয়ে আসবার চেষ্টা করলে, কিন্তু যেদিকেই যায় সেদিকেই ভিখিরিদের ভিড়। হাজারি তাড়া দিতে লাগলো। বললে, চলে আসুন, শিগগির চলে আসুন। সদানন্দ বললে, এরা কারা হাজারিবাবু? এরা তো আগে এখানে ছিল না। আগে শুধু বড় বাজারেই থাকতো এরা। ভিক্ষের জন্য সেখানে আমাকে সবাই রাজাবাবু বলে ডাকত। হাজারি বেলিফ বললে, এরা সব মানুষ মশাই, মানুষ। সদানন্দ বললে, আপনি আমার সঙ্গে রসিকতা করছেন। এরা মানুষ তা কি আমি জানি না? কিন্তু 2 হাত আর 2 চোখ যাদের আছে তারাই কি মানুষ? হাজারি বেলিফ বলে উঠল, আরে মশাই, আজকাল এরাই কলকাতাময় ছড়িয়ে আছে। এদের জ্বালায় রাস্তায় হাঁটতে পারবেন না। যেখানে যাবেন সেখানেই এরা। এদের দিকে মোটে চোখ দেবেন না। চোখ একবার দিলেই এরা পেয়ে বসবে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। সদানন্দ চেয়ে দেখলে সত্যিই তাই। 15 বছরে এ শহরে শেষ পর্যন্ত এই হাল হয়েছে। মানুষগুলোরও এই হাল। অথচ আগে তো এমন ছিল না। এরা সবাই রাস্তায় কিলবিল করছে কেন? হাজারি বললে, বাড়িতে যে এদের থাকবার ঘর নেই, তাই রাস্তায় কিলবিল করছে। তা বাড়িতে এদের থাকবার ঘর নেই বা কেন? ঘর থাকবে কি করে? বছর বছর মানুষের ছেলে হলে তো আর সেই অনুযায়ী ঘর বাড়ানো যায় না। ছেলে তৈরি করতে তো কারো পয়সা লাগে না, কিন্তু ঘর তৈরি করতে যে পয়সা লাগে মশাই। আপনি চলে আসুন, ওসব ভাবতে গেলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। সদানন্দ বললে, তাহলে ওদের কি হবে? থামুন মশাই, যত বাজে কথার জবাব দিতে পারিনি আমি। আপনি আসবেন তো আসুন, নইলে আমি এই চললুম। কিন্তু হাজারি বেলিপ চলে যাবে বললেই কি চলে যেতে পারে? যেদিন সদানন্দ পৃথিবীতে জন্মেছে সেই দিনটি থেকেই যে সে তার সঙ্গ নিয়েছে। সেই দিন থেকেই সে বারবার সদানন্দকে জানিয়ে এসেছে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। ন্যায় অন্যায় জ্ঞান দেবার যিনি বিধাতা, তিনি তো সমস্ত মানুষেরই সৃষ্টিকর্তা। একদিন কর্তাবাবু যখন জন্মেছিলেন, সেদিন তার পেছনেও তিনি এই রকম হাজারি বেলিফদের পাঠিয়ে দিয়েছিলেন। তার বিরুদ্ধেও সমন পাঠিয়েছিলেন হাজারি বেলিফের হাত দিয়ে। কিন্তু হাজারি বেলিফের হাতে 2-4 টাকা ঘুষ দিয়ে তিনি সে সময় ঠেকিয়ে রেখেছিলেন। আর শুধু কর্তাবাবুই বা কেন, ছোট মশাই, সুলতানপুরের মুখুজ্জে মশাই থেকে শুরু করে সবাই তো ছিলেন আসামি। আসামি হলেও তাদের কাউকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। হাজারি বেলিফকে ঘুষ দিয়ে তারা বরাবর বিচারককে এড়িয়ে গেছেন। কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিক আর কালীগঞ্জের বউরা তাদের বিষ নিঃশ্বাসে নিঃশেষ হয়ে গেছে, তবু কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে তার জন্য কখনো জবাবদিহি করতে হয়নি।
আর জবাবদিহি করতে হয়নি বলেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিক আর কালীগঞ্জের বউরা আজ আবার এখানে এসে জন্ম নিয়েছে। আর 15 বছর পরে তাদের বংশধররা আজ এই কলকাতার রাস্তায় রাস্তায় কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। আজকের কর্তাবাবু আর আজকের ছোটমশাইদের বিরুদ্ধে বিদ্রোহ করবে এমন সদানন্দ আবার কবে জন্মগ্রহণ করবে? হঠাৎ যেন সমস্ত কলকাতাময় একটা শোরগোল পড়ে গেল। এসেছে, এসেছে, তোমরা সব সাবধান, তোমরা সব হুঁশিয়ার, আসামি এসে পড়েছে। 15 বছর আগে যে একদিন আমাদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল সে আবার এসেছে। তোমরা সব পাপ ঢাকা দিয়ে রাখো, সব ঘা লুকিয়ে ফেলো। সে দেখতে পেলে আবার অনর্থ বাঁধাবে, আবার তার ফুলশয্যার রাত্রে শোবার ঘর থেকে পালিয়ে যাবে, আবার নয়নতারাদের ওপর চরম প্রতিশোধ নেবে, আবার কাচের দোয়াতদানিটা নিয়ে নিজের কপালের ওপর ঠাঁই ঠাঁই করে আঘাত করবে, আবার রক্তে মুখ ভেসে যাবে, আবার নয়নতারা সে রক্ত দেখে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়বে। আজকের কর্তাবাবুরা আবার চিৎকার করে উঠল, দিনু, দিনু। দিনু সামনে আসতেই কর্তাবাবু বলে উঠলেন, বংশীঢালি কোথায়? বংশীঢালিকে একবার ডাকো তো দিনু। বংশী এসেই হুজুরকে পেন নাম করলে, বললে, বলুন কর্তাবাবু, কি কাজ? নিজের জান দিয়ে আমি আপনার কাজ করে দেব। কর্তাবাবু বললেন, খুব সাবধানে করতে হবে কিন্তু বংশী, কেউ যেন জানতে না পারে। বংশী বললে, আগে কি কখনো অসাবধান হয়েছি যে আপনি ও কথা বলছেন? কর্তাবাবু বললেন, ওরে তা বলছি নে, আবার একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা তোকে কাটাতে হবে। বংশী বললে, বলুন না, কাকে খতম করব? কর্তাবাবু বললেন, এই এক্ষুনি খবর পেলুম। সেবার জানিস তো খোকার বিয়ের পরদিন কালীগঞ্জের বউ এসেছিল? বংশী বললে, খুব মনে আছে হুজুর, আমি তাকে খতম করে দিয়েছিলুম। কেউ কি সে খবর টের পেয়েছিল? না, তা পাইনি, সেই জন্যই তো তোকে এবার আবার ডেকেছি। তা বলুন না হুজুর, এবার কাকে খতম করতে হবে? আবার কে এসেছে? বড় বিশ্বাসী কর্মচারী এই বংশীঢালিরা। সেই কর্তাবাবুর অনেক আগেকার আমলেও এরা ছিল, এই এতদিন পরেও এরা আছে। জমিদারি উঠে গেল, ইজিপ্ট, আফ্রিকা, এশিয়ার সব দেশ থেকে কর্তাবাবুরা সবাই চলে গেল, সব দেশ আবার স্বাধীন হয়ে গেল, গণতন্ত্র চালু হয়ে গেল, কিন্তু রয়ে গেল সেই আয় আদায়, আর সঙ্গে রয়ে গেল কর্তাবাবুদের সেই দাপট, আর তার সঙ্গে রয়ে গেল এই বংশীঢালিরা। সত্যি বড় বিশ্বাসী কর্মচারী এই বংশীঢালিরা। সুখ শান্তির দিনে তারা খেতে পাচ্ছে কি উপোস করে মরছে তা দেখবার দায় ছিল না কর্তাবাবুদের, এখনো তাদের সে দায় নেই। কিন্তু বিপদের দিনে এখনো তারাই ভরসা, তারাই বরাবর বুক দিয়ে বাঁচায় কর্তাবাবুদের। এবারও তাই বংশীঢালিদের ডাক পড়েছে দরবারে। বলুন হুজুর, এবার কাকে খতম করতে হবে? কে এসেছে? কিন্তু উত্তর দেবার আগেই টেবিলের টেলিফোনের বাজনাটা বেজে উঠল। কর্তাবাবু রিসিভারটা তুলেই বললেন, কে? চিফ মিনিস্টার বলছেন? কর্তাবাবু বললেন, হ্যাঁ, কি হলো? মিসেস ব্যানার্জি নাকি? ওধার থেকে মিসেস ব্যানার্জির মিহি গলার কৃতজ্ঞ সম্মতির হাসি ভেসে এলো। আজকে আমার এখানে আপনার আসবার কথা, আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি। প্রথমের জন্মদিন মনে আছে তো মিস্টার সেন? কর্তাবাবু বললেন, শিওর, প্রথমের জন্মদিন আমার মনেই ছিল না একেবারে, মনে করিয়ে দিয়ে ভালো করেছেন। সত্যি কি চমৎকার নাম রেখেছেন, প্রথম। মিসেস ব্যানার্জি বললে, প্রথম নামটা সত্যি আপনার পছন্দ হয়েছে? সত্যি বড় বিউটিফুল নাম। এমন অরিজিনাল নাম কে দিলে মিসেস ব্যানার্জি? মিসেস ব্যানার্জি বললে, ও মিস্টার ব্যানার্জি, তাই নাকি? না, ওর তো দেখছি ইমাজিনেশন আছে খুব। তা আপনারা সময় নষ্ট করব না মিস্টার সেন, মিসেস সেনকে নিয়ে আসবেন কিন্তু। সকলকেই আজকে আসতে বলেছি, মিস্টার নবিকভও আসছেন। আর মিস্টার হ্যান্ডারসন? হ্যাঁ, মিস্টার হ্যান্ডারসনকেও বলেছি। সেদিক থেকে আমি কোনো ভুল করতে পারি? ওকে। শুধু চিফ মিনিস্টার নয়, সকলেই এক এক করে টেলিফোন পেতে লাগলেন। কর্তাবাবুকে বাদ দিলে যেমন চলে না, তেমনি প্রাণকৃষ্ণ শাকেও বাদ দিতে পারা যায় না। তারিণী চক্রবর্তী, বেহারি পাল, তারাও নবাবগঞ্জের গণ্যমান্য লোক।
নবাবগঞ্জের প্রজার বাড়িতে বিয়ে অন্নপ্রাশন হলে গ্রামের যারা মাথা তাদের ডাকতেই হবে, নইলে খোসামদের সিঁড়ি বেয়ে ইজ্জতের শিখরে ওঠা যায় না। আর ইজ্জতের শিখরে ওঠার প্রধান ধাপই হচ্ছে পার্টি দেওয়া। ইজ্জতি যদি না পেলাম তো শুধু ব্যাংকের টাকা নিয়ে কি আমি ধুয়ে খাবো? আর শুধু তো বাড়ি গাড়ি বাবুর্চি খানসামা নিয়ে পেট ভরে না। পদ্মশ্রীটা আজকাল বড় মামুলি হয়ে গেছে। পদ্মবিভূষণ না হোক, পদ্মভূষণটা অন্তত পেতে হবে। তারপরে প্রথম না হয় এখন ছোট আছে, এই সবে 12 বছরে পড়ল, কিন্তু চিরকাল তো আর ছেলে মানুষ থাকবে না। সে একদিন প্রথম আরো বড় হবে। কলকাতায় থাকলে তো সে মানুষ হবে না। আরো 5 জন বখাটে ইন্ডিয়ানদের সঙ্গে একই স্কুলে লেখাপড়া করলে সেও তাদের মতো বখাটে হয়ে যাবে। এখন থেকেই তার ভবিষ্যতের কথা ভাবা উচিত। হয় রাশিয়া না হয় আমেরিকাতে তাকে পাঠাতে হবে। সুতরাং এম্বাসিগুলোকে হাতে রাখা দরকার। মিস্টার নভিকভ টেলিফোন রিসিভারটা তুলে নিলেন। হ্যালো। ওধার থেকে মিহি হাসির মতো মিষ্টি গলায় আওয়াজ এলো, আমি মিসেস ব্যানার্জি স্পিকিং। গুড মর্নিং মিস্টার নভিকভ। আজকে সন্ধ্যার কথা মনে আছে তো? আমার প্রথমের জন্মদিন, বার্থডে। আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি। ও শিওর শিওর, প্রথমের বার্থডে। মিসেস ব্যানার্জি বললে, আশা চাই কিন্তু মিসেসকে সঙ্গে নিয়ে আসবেন, ভুলবেন না। প্রথম মানে কি মিসেস ব্যানার্জি? আপনি বলেছিলেন বটে, কিন্তু আমি ভুলে গিয়েছি। মিসেস ব্যানার্জি বললে, প্রথম মানে ফার্স্ট। ভেরি গুড নেম, বলে ডিপ্লোম্যাটিক হাসি হাসতে লাগলেন মিস্টার নভিকভ। এরপরে মিস্টার হ্যান্ডারসন। মিস্টার হ্যান্ডারসন ক্যালকাটায় পোস্টিং হওয়ার আগে আমেরিকার অ্যাম্বাসাডার হয়ে ওয়েস্ট এশিয়ায় ছিলেন। বলতে গেলে থার্ড ওয়ার্ল্ড সম্বন্ধে তিনি স্পেশালিস্ট, প্রেসিডেন্টের বিশেষ প্রিয় পাত্র। ক্যালকাটায় পোস্টিং হওয়ার আগে ভালো করে ট্রেনিং নিয়ে এসেছেন। তিনি সেখানে জেনেই এসেছেন বাঙালিরা ভারী শ্রুড অথচ ইমোশনাল। একবার যদি তুমি ওদের ককটেল পার্টিতে ডাকো তো ওরা ভরতে যাবে। ফ্ল্যাটারির রাজ্য ওরা। কিন্তু বাইরে সবাই ওরা এমন সেজে থাকে যেন কত ইন্টেলেকচুয়াল। আসলে সবাই ফুলিশ। একবার যদি ওদের আমেরিকা ট্যুর করাবার লোক দেখাও তো যেন হাতে চাঁদ পাবে। ওরা তোমাকে মাথায় নিয়ে নাচবে। হ্যান্ডারসন জিজ্ঞেস করেছিল, ওরা যদি পার্টিতে নেমন্তন্ন করে তো যাব? শিওর, সাদা চামড়া, বিশেষ করে আমেরিকানদের ওপর ওদের একটা উইকনেস আছে। মিস্টার হ্যান্ডারসন বলেছিল, কিন্তু আমি শুনেছিলাম ওরা নাকি একটু রাশিয়া ঘেঁষা। রাবেশ, বলতে পারো টাকা ঘেঁষা। আসলে সব বাঙালি এক একজন পোয়েট। পোয়েটরা কি পলিটিক্স বোঝে? বোঝে? বোঝে শুধু হুজুগ। নিজের কেরিয়ারের জন্য ওরা সবকিছু করতে পারে, ওই বাঙালিরা। আসবার আগে ওয়াশিংটন থেকে হ্যান্ডারসনকে সবকিছু শিখিয়ে পড়িয়ে ক্যালকাটায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর শুধু ওয়াশিংটন কেন, মস্কো থেকেও মিস্টার নভিকভকে সবকিছু পাখি পড়া করে শিখিয়ে দেওয়া হয়েছিল। তাই এখানে আসবার পর থেকে দুজনেই বাঙালি সমাজে মিশতে আরম্ভ করেছিল। সেই সূত্রেই মিসেস ব্যানার্জির সঙ্গে আলাপ। আসলে একটুখানি শুধু ইচ্ছে, ইচ্ছে আর টাকা, ওই দুটো মূলধন থাকলে তুমি ইচ্ছের সিঁড়ি বেয়ে একেবারে ইজ্জতের শিখরে গিয়ে উঠতে পারবে। এরপরে পুলিশ কমিশনার। হ্যালো মিস্টার সামন্ত, আমি মিসেস ব্যানার্জি বলছি। আজকে আসছেন তো? মিস্টার সামন্ত বললেন, নিশ্চয়ই। প্রথমের বার্থ অ্যানিভার্সারি, আর আমি যাব না বলছেন কি আপনি? তাহলে একটা অনুরোধ করব মিস্টার সামন্ত, আমার লোকাল থানার ওসিকে যদি একবার বলে দেন বাড়ির সামনে কয়েকজন কনস্টেবলের বন্দোবস্ত করতে। ওকে, আমি এখনই ব্যবস্থা করছি। এমনি করে সমস্ত নবাবগঞ্জের তাবৎ ভিআইপিদের ডাকা হয়েছিল। আবার সেদিন সকলকে মনে করিয়েও দেওয়া হলো, কর্তাবাবুর বাড়ির কাজে সবাইকে আসতেই হবে। তাতে যারা আসবে তাদেরও ইজ্জত বাড়বে, আর যার বাড়িতে আসবে তাদেরও ইজ্জত বাড়বে। কিন্তু কালীগঞ্জের বউ কেন বিনা নিমন্ত্রণে আসতে গেল? কর্তাবাবু কৈলাস গোমস্তাকে জিজ্ঞেস করলেন, কৈলাস, তুমি কি কালীগঞ্জের বউকে নেমন্তন্ন করেছিলে নাকি? কৈলাস বললে, আগে না। তা নেমন্তন্ন না করলে সে এখন এ বাড়িতে আসে কেন? কোন সাহসে আসে? কৈলাস বললে, আগে নতুন বউয়ের মুখ দেখতে এসেছে। তা নতুন বউয়ের মুখ দেখতে কি আজকেই আসতে হয়? যা হোক, যখন এসে গেছে
তখন আর তাড়িয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু বেশিক্ষণ যেন না থাকে। কৈলাস গোমস্তা চলে যাবার পরেও যেন কর্তাবাবু শান্ত থাকতে পারলেন না। তার মনে হলো সেরেস্তার পাশের যে চোর কুঠুরিটা আছে সেখান থেকে যেন একটা অস্ফুট শব্দ হলো। বংশীঢালি এতটুকু ভুল করে ফেলে তাহলে সবকিছু যেন আজ ভণ্ডুল হয়ে যাবে, সব যেন পণ্ড হয়ে যাবে। অথচ আজকের উৎসবে এত লোক এসেছে, এরা যদি কেউ দেখে ফেলে। চিফ মিনিস্টার মিস্টার সেন এসেছে, আমেরিকার অ্যাম্বাসেডর মিস্টার হ্যান্ডারসন এসেছে, এসেছে রাশিয়ার অ্যাম্বাসেডর মিস্টার নভিকভ, এসেছে কলকাতার পুলিশ কমিশনার মিস্টার সামন্ত। আসতে কারো বাকি নেই। বাইরের রাস্তায় গাড়ির লাইন পড়ে গেছে। মিস্টার ব্যানার্জির ছেলের আজ বার্থডে, মিসেস ব্যানার্জির প্রথম সন্তান। আজকে সে 12 বছরে পড়ল। প্রথমই আজকে সকলের লক্ষ্য। সকলের উপহারগুলো বিরাট একটা টেবিলের উপর জড়ো হয়েছে। সবগুলো উপহার সেখানে ধরছে না, অনেকগুলো উপচেও পড়ছে, কিন্তু তবু উপহারের যেন শেষ নেই। হঠাৎ কে যেন কাছে এলো। মিস্টার ব্যানার্জি তখন কাজে ব্যস্ত। কাজ এমন কিছু নয়, কাজ করবার তার লোকের অভাবও নেই। হোটেলকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, খাওয়ার বন্দোবস্ত সবকিছু করেছে ওরাই। তারা ক্যাটারিং এক্সপার্ট। ব্যানার্জি সাহেব কোথায়? আর দোতলার একটা হলঘরের ভেতর ককটেলের ব্যবস্থা। সেখানে ট্রে কোলে করা বয় আর ওয়েটারদের আনাগোনা। অনেকের সঙ্গে আছে সিগারেট ঢালা একটা ট্রে। তারা সামনে দিয়ে গেলে ইচ্ছে করলে তুমি একটা সিগারেট তুলে নিতে পারো। মিস্টার সেনের অনেক কাজ। সোজা রাইটার্স বিল্ডিং থেকে চলে এসেছেন। তাকে ঘিরেই যত মানুষের ভিড়, সকলের হাতেই গেলাস। একটা গেলাস খালি না হতেই আবার একটা ভর্তি গেলাস নিয়ে দাঁড়ায় বেয়ারা। কারো গেলাস তারা খালি রাখতে দেবে না। লোকটা তখন নিচে সব জায়গায় ঘুরছে, জিজ্ঞেস করছে, ব্যানার্জি সাহেব কোথায় রে? একজন বেয়ারা হন হন করে কোথায় যাচ্ছিল। সে বললে, ব্যানার্জি সাহেব কোথায় তা আমি কি জানি? ওপরে গিয়ে দেখো না। বাজে কথা বলবার কি কারো সময় আজ আছে? আজ যারা এ বাড়িতে এসেছে তাদের তদবির তদারক করতে এতটুকু ত্রুটি হলেই সর্বনাশ হয়ে যাবে। গেটের বাইরে পাহারার ব্যবস্থা আছে। আজকের অতিথি অভ্যাগতরা সবাই ভিআইপি। তারা আগেও অনেকবার এ বাড়িতে এসেছে, আবার আজকেও এসেছে। কর্তাবাবু ছেলেকে ডেকে পাঠালেন। চৌধুরী মশাই আসতেই কর্তাবাবু বললেন, খোকা কোথায়? চৌধুরী মশাই বললেন, নিচেই আছে সে। কর্তাবাবু বললেন, খোকাকে একটু নজরে রাখবে, যেন আবার পালাতে না পারে। গায়ে হলুদের দিন যেমন পালিয়েছিল তেমনি যেন না করে, একটু দেখো। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, নজর রাখা হচ্ছে। প্রকাশ পেছনে পেছনে রয়েছে। খোকাকে খাইয়ে দাইয়ে একেবারে বৌমার ঘরে ঢুকিয়ে দেবে। যখন দেখবে যে খোকা ভেতর থেকে খিল দিয়েছে তখন আমাকে এসে বলে যাবে। আজ এখানেও সেই রকম। কর্তাবাবু সকাল থেকেই হুকুম দিয়েছেন, নজর রাখো ভালো করে। চিফ মিনিস্টার আসবে, ফরেন অ্যাম্বাসাডাররা আসবে, পুলিশ কমিশনারও আসবে। তাদের যেন কোনো অযত্ন না হয়, তাদের অভ্যর্থনা আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। মিস্টার ব্যানার্জি সকাল থেকেই ব্যস্ত। শুধু টাকা খরচ করলেই তো কাজ হয় না, চারিদিকে নজর রাখা চাই, যেন কোনো বাজে লোক ঢুকে না পড়ে। দোতলার হলঘরের ভেতর মিস্টার সেন বলেন, না না, আর দেবেন না, আর দেবেন না আমাকে। মিসেস সেন বললে, আমিও আর বেশি নেব না মিসেস ব্যানার্জি। না না, একটু স্ন্যাক্স নিন। বলেই মিসেস ব্যানার্জি দুজনকেই আর একটা পেক দিচ্ছিলেন, কিন্তু চিফ মিনিস্টার হাতটা পিছিয়ে নিলেন। বললেন, না না, আমাকে আবার এখনই একবার রাইটার্স বিল্ডিংয়ে ফিরে যেতে হবে। মিসেস ব্যানার্জি বললে, কেন, এখন আবার রাইটার্সে যাবেন কেন? মিস্টার সেন বললেন, আর বলেন কেন, এই এখানে আসবার একটু আগেই ফোন এলো নদিয়া ডিস্ট্রিক্টে খুব গন্ডগোল চলেছে। নদিয়া? নদিয়ার কোন জায়গায়? কি গন্ডগোল? সেখানে স্কুল কলেজের ছেলেরা বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দিয়েছে। হাসপাতাল ছিল একটা সেখানে, শুনেছি তাতেও নাকি আগুন ধরিয়ে দিয়েছে। কেন, কি হয়েছিল? মিস্টার সেন বললেন, ওই যা সব জায়গায় হচ্ছে। আজকাল কেউ তো কারো ডিউটি করছে না। এক ভদ্রলোক লাখ লাখ টাকা খরচ করে 15 বছর আগে যেখানে স্কুল কলেজ আর হাসপাতাল করে দিয়েছিল সেই সব পুড়িয়ে দিচ্ছে। গ্রামের লোক সব পালিয়ে আসছে। সিআরপি পাঠিয়ে দিয়েছি। এখন গিয়ে আর একবার খবর নেব টেলিফোনে।
জায়গাটা কোথায়? নাম কি জায়গাটার? নবাবগঞ্জ। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।